আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো বিশিষ্ট বাচিক শিল্পী আনোয়ার শাহীর জীবন এবং কর্ম নিয়ে। আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য এবং চলচ্চিত্র অভিনেতা, জনপ্রিয় বাচিক শিল্পী আনোয়ার শাহী। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। আপনাকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আমরা বাচিক শিল্প বলতে এবং বাচিক শিল্পীদের যে অবয়বটা আমরা কল্পনা করি বেতারে, ডকুমেন্টারিতে, ডাবিং চলচ্চিত্র এবং সিরিয়ালে এবং বিজ্ঞাপনে অনেকের শব্দ শুনে থাকি, অনেকের বাচনভঙ্গি শুনে থাকি, কিন্তু তাদেরকে কখনোই আমরা অবয়বে দেখি না। আজকে আপনাকে প্যানভিশন স্টুডিওতে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। আপনার সম্পর্কে আমরা আজকে অনেক কথা বলবো। শুরুতেই জানতে চাই আপনার জন্ম এবং আপনার শিক্ষা জীবন সম্পর্কে একটু। আমি রাজশাহী শহরে আমার জন্ম। রাজশাহী শহরে আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং সেখান থেকেই বেড়ে ওঠা আমার, সেখান থেকেই এই শিল্প চর্চা শুরু। জি, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন শিল্পকলা একাডেমিতে বিভিন্ন কোর্স চালু হয়েছিল। আচ্ছা, সেই কোর্সগুলোতে ভর্তি হয়েছিলাম, নাটকে, নৃত্যে, আবৃত্তিতে, তো এই গানেও ভর্তি হয়েছিলাম। আচ্ছা, তো এইভাবে তখন থেকেই আস্তে আস্তে শুরু হলো, এবং এটা যত বড় হতে লাগলাম তত নেশায় পেতে লাগলো। জি, বড় ভাইয়েরা যখন পাড়ায় মঞ্চ করতেন তখন গ্রিন রুমে কি হয় সেটা দেখতে দিতেন না, তো সেটা দেখার যে স্বপ্ন, যে আশা, একটা কৌতূহল, সেই কৌতূহলটা থেকেই মূলত এই গ্রিন রুমে ঢোকার স্বাদ জাগে। তো গ্রিন রুমে ঢোকার স্বাদ যখন জাগে, যারা সাজতেন তাদের দেখার জন্য, পরে মনে হলো আমি তো এখানে বসতে পারি। তো সেখান থেকেই শুরু হলো জীবন। আস্তে আস্তে বড় হতে লাগলাম। একেবারে মানে এই যে বাচিক শিল্পী হিসেবে আপনার মনে পড়ে যে কখন আপনি প্রথম কাজটি করলেন? হ্যাঁ, বাচিক শিল্পী হিসেবে তো অনেক পরের ব্যাপার। আমি তখন 91-এ ঢাকা চলে এলাম। আসার পরে আমাদের প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক আজমল হুদা মিঠুর 2 ছেলে হিরো হবেন একটা ছবিতে। সেই 2 ছেলেকে অভিনয় শেখানোর দায়িত্ব পড়েছিল আমার। সেই দায়িত্ব থেকে যখন কাজ করতে লাগলাম তখন ওই শুটিংয়ের সময় থাকতে হবে উনি বললেন। তো তখন বললেন যে যখন থাকতেই হবে তোমাকে, তো এই সিনেমা একটা অভিনয় করো। আচ্ছা, আমার জীবনের প্রথম অভিনয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অভিনয় করতে গিয়ে দেখলাম যে একটা খুব ভিলেন ক্যারেক্টার আর কি, এমপির ছেলে, একটু বদমা, কি বলে এটাকে ভাষায় বলে, দুষ্টু ক্যারেক্টার আর কি। তো সেই ক্যারেক্টারটা করার পরে যখন আমি সংক্ষেপে বলছি, যখন এটা শব্দগ্রহণ ভবনে আসলো তখন আমি ভাবলাম যে এখানে কি হবে। উনি আমাকে শিখিয়ে দিলেন যে এটাকে ডাবিং বলে। আমি প্রথম সেদিন শিখলাম ডাবিং, এবং এই বাচিক শিল্পের সাথে পরিচিত হলাম। তখন বাচিক শিল্পটা আমি বুঝতাম না, এই ডাবিং শিল্পের সাথে পরিচিত হলাম। ডাবিং করতে হবে, উনি বললেন যে আমার ছোট ছেলের কণ্ঠটা তুমি দেবে। আচ্ছা, তা আমি অবাক হয়ে গেলাম যে সিনেমাতে একজনের কণ্ঠ আরেকজন কীভাবে দেয়। তাই আমি বললাম যে আমি এটা কিভাবে দেবো ভাই, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই উনি আমাকে জীবনের প্রথম উনি হাতে ধরে আমাকে মাইকের কাছে দাঁড় করে শিখিয়ে দিলেন যে এই যে ঠোঁটটা নড়ছে ওটা তো রেকর্ড হয় না, 35, এই স্ক্রিপ্টে এটা লেখা আছে, এটা পড়ে নাও, এটা পড়ে নিয়ে মুখস্থ করে ওটার সঙ্গে ঠোঁট মেলাও। এই ঠোঁট মেলানো শুরু করলাম। তা বললাম যে আমি যে একটা ক্যারেক্টার করছি তাহলে আমারটা কি হবে, ওটাও তুমি চেঞ্জ করে দিবে। আচ্ছা, এই যে মানুষের, তখন থেকে আমি দেখলাম যে একদম জীবনের প্রথম যে ডাবিংটি আমি করেছি সেটিতে অন্যের ইমোশন, অন্যের অ্যাকশন, অন্যের ভালোবাসা, অন্যের দুঃখকে আমার করে নিয়ে প্রথম আমি ডাবিং করেছি। একদম প্রকৃত বাচিক শিল্পীর যে কাজটি, প্রথম কাজটি সেটি ছিল। আমি থিয়েটার করার কারণে আমার কাছে বিষয়টা সহজ হয়েছিল, কণ্ঠের মডুলেশনটা, কিন্তু ডাবিং বিষয়টা আমার কাছে কঠিন ছিল, খুব কঠিন ছিল, ওটা আমার কাছে সহজ ছিল না। তো প্রথমে ওনার সহযোগিতায় খুব ভালোভাবে, উনি এত ভালো মানুষ, এত ভালো টিচার ছিলেন যে উনি হাতে ধরে থাকলে আমি পারতাম। আসলে একটু যদি সাহস দেন তাহলে বলি যে এই যে একই চলচ্চিত্রে আপনি নায়কের চরিত্রে
ভয়েস দিলেন, কণ্ঠ দিলেন, আবার আপনার চরিত্রেও আপনি কণ্ঠ দিলেন। এই যে কণ্ঠের যে মানে একটু পার্থক্যটা করলেন, চেঞ্জটা করলেন, আমাদেরকে একটু শোনাবেন যে একটু কণ্ঠটা কিভাবে আলাদা করে বলতে দর্শকরা খুব আগ্রহী হবে। এটা আসলে আমি আপনাকে বলি যে তখন তো আজ থেকে ধরেন আমি 24-25 বছর আগের কথা যদি আমি বলি, তখন নবযৌবনের তেজ ঝকঝক করছিল শরীরে। তখনকার সঙ্গে যে নায়কের কণ্ঠটা চলে গেছে, তখন ভিলেনটাও ইয়াং ভিলেন, এমপির ছেলে, কলেজে পড়ে, দুই রকম ছিল। যেমন আমি তারপরে অনেকগুলো কণ্ঠ করেছি জীবনে, এই আস্তে আস্তে করতে করতে ওটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম। এবং বাংলাদেশের জীবিত এবং মৃত 95 থেকে 1995 সালের পর থেকে জীবিত মৃত কিংবদন্তিদের একটি ওয়ার্ড হলো আমি প্রত্যেকের কণ্ঠ সকলের চরিত্রে কিছুটা হলেও অভিনয় মানে কণ্ঠ দেওয়ার তো আমি এই পরিবর্তনটা আপনাকে বলছি। তো এর মধ্যে আমাদের চলচ্চিত্রের মানে বলবো যে শক্তিমান অভিনেতা, দিকপাল অভিনেতা রাজীব ভাই মারা গেলেন, জি। নাসির খান মারা গেলেন, জি। বাংলাদেশের জনপ্রিয় কৌতুক শিল্পী দিলদার ভাই মারা গেলেন। এই তাদের রেখে যাওয়া ছবিগুলো সবগুলোর দায় ছিল আমার উপরে কণ্ঠ দেওয়ার জন্য। একটু যদি আমাদের বিশিষ্ট অভিনেতা রাজীবের কণ্ঠে একটু, রাজীব ভাইয়ের কণ্ঠ যদি দিই, দেন আমি অন্য মানুষ নামে একটা ছবির একটা কাজী হায়াত ভাই পরিচালনা করেছিলেন। এখানে আর তোমার থাকা হচ্ছে না, এটা এতিমখানা, এখান থেকে একসময় চলে যেতেই হয়, তোকে চলে যেতে হবে, তুই চলে যা, তুই অনেক বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিস, এটার জন্যই তো তোকে এতদিন আমি মানুষ করেছি, যা চলে যা। অসাধারণ, অসাধারণ, খুব খুব মানে অভিভূত হলাম। আরেকটু যদি ওই যে কৌতুক অভিনেতা দিলদার ভাই, যেমন দিলদার ভাইয়ের মৃত্যুর পরে হয়তো একটা ছবি আমি ডাবিং করিনি, অন্য কেউ করেছিলেন, বাকি সব ছবিগুলো আমাকে ডাবিং করতে আমি অনেক চেষ্টা করেছি অন্যদের দিয়ে করানো। আচ্ছা আচ্ছা, যে একটু শুনতে চাই, একটু বলতে এরকম, এই ভুলবন্দি, আরে বাপরে বাপ, লুকিয়ে লুকিয়ে কি খাস, আমাকে দিবি না, আয় 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 তুই চল, ওরে বাপরে বাপ, ঢাকা শহর কত সুন্দর জায়গা, এখানে সবাই লাল সবুজ বাতি চলে। অসাধারণ, অসাধারণ। আসলে মানে এই যে বাচিক শিল্পী যারা যারা চলচ্চিত্রে কণ্ঠ দিচ্ছেন বা কোনো চরিত্রে কণ্ঠ দিচ্ছেন, আসলে শুধু কণ্ঠটাই না, তাদের অঙ্গভঙ্গি, তাদের সব কিছু তো ওই রকম করে মনে অভিনয় করতে হয়। এটা হয় কি, ওই বিশেষ করে আমি বলি চলচ্চিত্রের যে ডাবিংটা সেটা দাঁড়িয়ে করতে হয়। আচ্ছা, দাঁড়িয়ে করলে হয় কি, বডি ল্যাঙ্গুয়েজটা আমরা কাজ করতে পারি, এবং আমরা ডাবিং করার সময় দরজা তো বন্ধই করতে হয় সব ক্ষেত্রেই, লাইটটা অফ করে নিই। আচ্ছা আচ্ছা, লাইটটা অফ করে নিলে আমার যে মুখের যে একটা পরিবর্তন, এটা আমরা সহজে দেখা, একটা শব্দের সঙ্গে একটা মানুষ যদি আমার মুখের দিকে তাকিয়ে থাকেন, তাহলে কিন্তু আমি একটু লজ্জা পেয়ে যেতে পারি, ওটা ভালো নাও হতে পারে, আমি কন্ট্রোল করে বলতে পারি। কিন্তু যখন আমি দেখি যে আমি ফ্রি আছি, অন্ধকার আছে, তখন আমি খুব সুন্দর করে ওটা একেবারে প্রাণ থেকে, মন থেকে করতে পারি, কেউ আমার দিকে তাকিয়ে নেই। তাহলে ওই যে যে আপনি যে লিপটা দেখা, তারপরে স্ক্রিপ্টটা দেখা, সেক্ষেত্রে কি হয়? সেটা হচ্ছে আমরা আগে লাইট জ্বালানো থাকে, তখন স্ক্রিপ্টটা দেখে নিই, আর চলচ্চিত্র তো অন্ধকারেই দেখতে হয়। জি 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 জি, মানে দেখা হচ্ছে আর ডায়লগগুলো মনে আছে, ডায়লগগুলো আমি মনে নিয়েছি। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশে একটা সিস্টেম আছে, পেছন থেকে রেকর্ডিং রুম থেকে স্ক্রিপ্ট দেখে দেখে প্রম্পট করা হয়। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভাইরা সাহায্য করেন। জি, সেক্ষেত্রে অনেক বেশি যদি ডায়লগ হয়, তাড়াতাড়ি করতে হয়, সেক্ষেত্রে ওনারা একটু হেল্প করলে আমরা ডায়লগটা নেই একটু আগে আগে ওনারা দিয়ে দেন, কিন্তু আমরা লিপের সঙ্গে ঠিক ওই তার চরিত্রের প্রয়োজনটুকু মিটিয়ে করে যাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আপনার জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত, কিছু মজার মুহূর্ত শুনবো এই বাচিক শিল্পীর জীবনটা নিয়ে। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক। কথা বলছিলাম বাচিক শিল্পী আনোয়ার শাহীর জীবন এবং কর্ম নিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে। কথা বলছিলাম বিশিষ্ট বাচিক শিল্পী আনোয়ার শাহীর জীবন এবং কর্ম নিয়ে। শাহী ভাই, কথা বলছিলাম এই যে চলচ্চিত্রে যে আপনি বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন, আমরা শুনলাম কয়েকটি কণ্ঠ। আচ্ছা, বিজ্ঞাপনে আপনার কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা নিয়ে আমাদের যদি একটু বলতেন। বিজ্ঞাপনেও আমি অনেকগুলো কাজ করেছি। তো এগুলো বিশেষ করে বিজ্ঞাপনে যে ক্যারেক্টার আমি কণ্ঠগুলো দিয়েছি সেগুলো ক্যারেক্টারে, বেশিরভাগই ক্যারেক্টার আমি ভোকাল দিয়েছি। যেমন ওখানে কি ও গরম আছে, মাটির নিচেও গরম থাকে, কি এটা কোনো একটা হটপটের বিজ্ঞাপন এরকম আর কি। তো এরকম ওই আমি বিজ্ঞাপনে অনেকগুলো ভোকাল দিয়েছি। আসলে ওগুলো মনে রাখার মতো না, তো ছোট ছোট ক্যারেক্টার থাকে এবং অল্প সময়ের মধ্যে এটা মিলিয়ে যায়, চলে যায়। একটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব, সেটি হচ্ছে এই যে বাচিক শিল্পীরা কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, তাদের স্বীকৃতি, তাদের সম্মাননা নিয়ে এই যে চলচ্চিত্রতে অভিনয় করছেন, আবার সাথে সাথে অভিনয় না ঠিক আসলে চলচ্চিত্রে অভিনেতা নায়ক চরিত্রে কণ্ঠ দিচ্ছেন, আবার এর কোনো স্বীকৃতি বা এর কোনো সম্মাননা ওইভাবে পাচ্ছেন না, কি মনে করেন আপনি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যেটা একেবারে আমাদের মনের প্রশ্ন। এটা বাচিক শিল্পীদের মনের প্রশ্ন এটা, যে আমার আগে যারা ছিলেন, আমাদের যারা পথ দেখিয়েছেন, তারাও স্বীকৃতি পেয়েছেন বলে আমি দেখিনি, বা সেই সম্মান বা সম্মানই পেয়েছেন, সম্মানীটাও বোধহয় খুব পর্যাপ্ত ছিল না, মানে সাফিসিয়েন্ট ছিল না বিষয়টা, যে সম্মানের পর্যাপ্ততাটাও ছিল না, স্বীকৃতি তো ছিলই না, সম্মানও ছিল না, হ্যাঁ স্বীকৃতিও ছিল না। তো তাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে একমাত্র স্বীকৃতি আদায় করে নিয়েছেন মাজাহার ভাই, মাজাহার ইসলাম সাহেব, যাকে না বললেই নয়, যার কণ্ঠ দিয়ে সিনেমা বাণিজ্য করেছে। তো তিনি একটা দিক নিয়ে তার স্বীকৃতিটা উনি আদায় করে নিয়েছেন, আসলে দেয়নি তাকে স্বীকৃতি কেউ, তিনি আদায় করে নিয়েছেন তার যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে। এছাড়া স্বীকৃতি এখানে দেওয়ার ব্যাপারে আমি বলবো যে ওনাদের খুবই দৈন্যতা আছে ভেতরে, আমাদের যারা এগুলো কাজ করান তাদের ভেতরে একটা ক্ষুদ্র মনের পরিচয় বলতে আমরা আশা করব যারা এ ধরনের কাজ করান তারা এই বাচিক শিল্পীদের প্রতি যথাযথ সম্মান এবং স্বীকৃতিটা প্রদান করবেন। আমরা একটু কথা বলতে চাই যে চলচ্চিত্র নিয়ে, আপনি দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছেন, বলছেন যে সকল নায়ক, সকল অভিনেতাদের কণ্ঠে অল্প একটি শব্দ হলেও আপনার কণ্ঠ গিয়েছে সেখানে। এই যে অন্যের চরিত্রে কণ্ঠ দেয়া, এর সাথে সাথে আমরা জানি গোটা বিশ্বব্যাপী এই যে অ্যানিমেশন চলচ্চিত্রের যে জয় জয়কার, সেক্ষেত্রে বাংলাদেশেও অ্যানিমেশন চলচ্চিত্রের যাত্রা শুরু হবে, একটু যদি বলতেন। হয়ে গেছে অলরেডি বাংলাদেশে। আমি সাহসী পদক্ষেপ নিয়েছি, জাজ মাল্টিমিডিয়া ডিটেকটিভ নামে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে একটা সুন্দর চলচ্চিত্র তারা নির্মাণ করেছেন এবং সেখানে আমি কণ্ঠ দিয়েছি। আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। আমার অভিজ্ঞতাটা হচ্ছে, আমি এইটা প্রথমে তো দেখেই অবাক হয়েছি, আমাকে যখন ডাকা হয় আমি এটা দেখেই অবাক হয়েছি যে আমি আসলে কার্টুনে ভোকাল দিচ্ছি। পরে দেখলাম যে এটা আসলে এটা যে বর্তমানের চাহিদার সাথে মিল করে বাংলাদেশ চলচ্চিত্রের একটা, আমি বলবো, পূর্ণ রূপ নিয়ে আসছেন অ্যানিমেশনে, পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র করেছে তারা, এবং তারা খুব তরুণ ছেলেমেয়েরা। আপনার কি মনে আছে যে কোন চরিত্রটাতে আপনি কণ্ঠ দিচ্ছিলেন? হ্যাঁ, আমি একটা চরিত্র দিয়েছিলাম, সেটা হচ্ছে যে মহাজন। মহাজন চরিত্র ছিল আমার। একটু যদি দু একটা ডায়লগ যদি মনে থাকে, খুব সাম্প্রতিক কাজ করেছি, তারপরে আসলে অন্য কাজের ফাঁকে চলে যাই, তা একটুখানি আমার মনে আছে চরিত্রটার কথা, যে এরকম যে ওখানে কত রে ঠাকুর, বেশি না, ওই যে 10 টাকা হবে মনে হয়, ঠিকটা বল না, মেরে দিয়েছিস নাকি? অসাধারণ। আচ্ছা, আমরা আশা করব যে বাংলাদেশে যে একদম প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র হচ্ছে এবং আগামীতে আরো অনেক অ্যানিমেশন চলচ্চিত্র হবে, এবং একই সাথে এটাও মনে করব যে এই যে আপনি যে স্বীকৃতির কথা মনে করেন, এই যে এন্ড টাইটেলে যে নাম আসার কথাটা, টাইটেল প্লেটে নাম যাওয়ার বিষয়টা,
আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি। আমি প্রায় 24-25 বছর কাজ করছি। আমার আগে যারা কাজ করেছেন তাদের নামও আমি দেখি নাই কোনো পুরনো ছবিতে, বা আমাদের নামও তারা দেন নাই। অনেক ডিরেক্টর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার দেখো আমার ছবি, তার ছবিটা আগ্রহ নিয়ে দেখেছিলাম, সেখানে আমাদের নাম নাই। আমরা আশা করব যে এখানে স্বীকৃতি বলতে ধরেন অনেক ক্ষেত্র আছে, বিজ্ঞাপনের মডেল হিসেবেও তারা পুরস্কার পান, বিজ্ঞাপনের নির্মাতা হিসেবে পুরস্কার পান, নাট্য নির্মাতা, নাট্য অভিনেতা, অভিনেত্রী হিসেবে পুরস্কার পান। কিন্তু এই চলচ্চিত্রে বাচিক শিল্পীর কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী আছেন, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন, কিন্তু এই যে পেছনে যিনি কণ্ঠ দিয়েছেন তার স্বীকৃতি হলো না, সে খাত নাই দেশে, তার স্বীকৃতি হলো না, তার পরিচিতি হলো না। খুব একটি বড় প্রশ্ন এটি একটি, যে আসলেই যার কণ্ঠে সকলের হৃদয় ছুঁয়ে গেছে, যার সকলের কর্ণকুহরে যে কণ্ঠটি পৌঁছে গিয়েছে, অবশ্যই আমরা যে অডিও ভিজুয়াল যে মিডিয়া বলছি, সেখানে দৃশ্যের সাথে সাথে শব্দের একটি বিরাট বড় ভূমিকা রয়েছে। আপনি দেখেন না, যদি সিনেমা দেখতে যান, যখনই আপনি শব্দটা কম শুনবেন তখনই সিটে শব্দ হয়, আপনি আরেক বন্ধুর সঙ্গে কথা বলবেন বা চল একটু বাড়ি থেকে ঘুরে এসে ডিস্টার্বের জায়গাটা, মানে শব্দটাকে বেশি প্রাধান্য দিতে হবে একটা চলচ্চিত্রের জন্য। শব্দ যদি ভালো না হয়, আপনার ছবি যদি একটু ম্লানও হয়, কোনো জায়গায় ছিঁড়ে যায় ফিল্মের, তবুও কিন্তু ওরা গল্পটা বুঝে নেয়। কিন্তু শব্দটি যদি পরিষ্কার থাকে, তাহলে সেই পরিষ্কার শব্দ আমরা দিয়েছি, অথচ আমাদের কোনো স্বীকৃতি নেই। আমরা আশা করব যে যারা নির্মাতা, যারা পরিচালক, যারা আয়োজক, তারা এই বাচিক শিল্পীদের অবশ্যই তার যথাযথ স্বীকৃতি এবং সম্মান দিবেন। এবং বাংলাদেশ সরকারেরও আমার মনে হয় যে, বা যারা বোদ্ধা বিজ্ঞ, যারা এইগুলো নিয়ে ভাবেন, যারা এগুলো মানে পুরস্কারের বিষয়ে বিজ্ঞ জুরি বোর্ড থাকেন, তাদেরও আমার মনে হয় যে একটা শাখা করা উচিত। বিভিন্ন পুরস্কার হয়, কত পুরস্কারিত হয়, একটা শাখা হওয়া উচিত বাচিক শিল্পীদের জন্য। বাচিক শিল্পীদের জন্য একটা খাত থাকা উচিত। এখানেও একটা পুরস্কারের বিষয় আছে, যে এই জায়গাটা এত সুন্দর করে অভিনয় করেছেন, অথচ অভিনেতা অভিনেত্রী সেটা করেননি। অনেক সময় আমাদের উপর দায় চাপিয়ে দেন পরিচালকরা, যে অ্যাক্টিং একটু দুর্বল আছে, ভোকাল একটু তুলে দিও, মানে কণ্ঠ দিয়েই অভিনয়টাকে উতরিয়ে দেয়া হলো, হ্যাঁ এরকম বলে থাকেন। তাহলে বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষেত্রে, যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রেও একটা খাত থাকা উচিত বলে আমার দাবি আর কি। অবশ্যই আপনার দাবির সাথে আমরাও একমত। চলচ্চিত্র বোদ্ধা যারা আছেন, চলচ্চিত্র পুরস্কারের সাথে যারা জড়িত আছেন, এবং এছাড়াও দেশে যেসব মিডিয়া পুরস্কারের ব্যবস্থা রয়েছে, সকলের কাছে আমাদেরও আবেদন থাকবে, বাচিক শিল্পীদের তাদের যথাযথ স্বীকৃতি দেয়া হোক। নির্মাতাদের অনুরোধ থাকবে, বাচিক শিল্পীদের যথাযথ মর্যাদা দেয়া হোক। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্যানভিশন টিভির স্টুডিওতে এসে আমাদেরকে আপনার কিছু গল্প শোনানোর জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্যানভিশন টিভিকে, টিভির সকল কলাকুশলী এবং যারা সহযোদ্ধা আছেন সকলকে, এবং আমার প্রিয় দর্শকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্যানভিশন টিভি আপনারা বেশি বেশি দেখবেন, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠান। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী আনোয়ার শাহী। কথা বলছিলাম তার জীবন এবং কর্ম নিয়ে। আমরা মনে করি বাচিক শিল্পের আরও বেশি উৎকর্ষ হবে, আরও স্বীকৃতি পাবে বাচিক শিল্পীরা। সেই দিনের, সেই সুদিনের কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।